সবাইকে শুভ সন্ধ্যা। আপনারা যারা শুনছেন আমাদের আজকের এই আলাপ, আহ, যে সকল দর্শকরা ইতিপূর্বেও আমাদের আলাপ শুনেছেন, এখনো শুনছেন, তাদের সবাইকেই শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় পাটকল বন্ধ, কার লাভ কার ক্ষতি। এই বিষয়ের উপর আমাদের আজকে ষষ্ঠ পর্বের আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই আলোচনায় আজকে অতিথি হিসেবে আছেন রফিকুজ্জামান লায়েক, সিপিবির প্রেসিডিয়াম সদস্য এবং আহ, সভাপতি সিপিবি ফরিদপুর জেলা। এবং আমাদের সাথে আরো আছেন মোতাহার হোসেন, তিনি বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহ জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা দর্শক, আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে দিয়ে বলতে চাই যে আজকে যে দুজন আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত আছেন, তারা দুইজনই মাঠে অত্যন্ত সক্রিয় ভাবে লড়াই করছেন কৃষক রাজনীতির সাথে, তাদের দীর্ঘ দিনের পথ চলা। এবং আপনারা জানেন যে ফরিদপুর এবং ময়মনসিংহ দুইটি গুরুত্বপূর্ণ এলাকা। এবং ময়মনসিংহে এক সময় পাটের উচ্চ ফলনশীল পাট এখানে উৎপন্ন হতো। প্রচুর পরিমাণে পাট উৎপন্ন হতো, পাটের মোকাম বলে পরিচিত ছিল, একটা গুরুত্বপূর্ণ মোকাম। এবং এখনো পর্যন্ত ফরিদপুর পাট উৎপাদনের দিক থেকে বাংলাদেশের একটা রাজধানী বলা চলে। তো আমরা আজকের আলোচনায় মূলত আলোচনা করব পাট চাষির বিষয়টি নিয়ে। কেমন আছে পাট চাষিরা, আমরা এই বিষয়টি নিয়ে আমরা চালিয়ে যাব। দর্শক, আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারা শুনেছেন হয়তো রিপিট হবে, আবারও বলছি। সেটা হচ্ছে যে গত 2 জুলাই পাটকল, রাষ্ট্রায়ত্ত যে পাটকল গুলো আছে সেগুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়। এবং ছেড়ে দেওয়ার ফলশ্রুতিতে যেটা হয়, যে পাটকল গুলোকে বন্ধ করে দেওয়া হয় এক কলমের খোঁচায়। এবং তারপর থেকেই শ্রমিকেরা লড়াই করছেন, মাঠে আন্দোলন সংগ্রাম করছেন। এবং তাদের আন্দোলন সংগ্রামের উপর সরকারি দমন পীড়ন অব্যাহত আছে। এই আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরকেও সম্প্রতি গ্রেফতার করা হয়েছে। এবং গতকালকে আপনারা দেখেছেন যে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। আমরা কিন্তু পাটকলের যে লড়াই, সেই লড়াইটা চলছে। তো পাটকলের লড়াইকে আমরা বলতে চাই যে এটা কৃষি এবং শিল্প দুই ক্ষেত্রেরই লড়াই। এবং কারণ এর সাথে বিপুল পরিমাণের কৃষক এবং শ্রমিক দুইটাই জড়িত। ফলে এই বিষয়টা, আমরা দেশীয় শিল্পের বিকাশের কথা আমরা বলছি, সুতরাং সেক্ষেত্রে পাট একটা খুবই গুরুত্বপূর্ণ একটি শিল্প খাত এবং কৃষি খাত বলে আমরা বিবেচনা করি। সুতরাং এই ক্ষেত্রে এটা নিয়ে নানান রূপে আলোচনা চলছে, লড়াই চলছে, আন্দোলন চলছে, এবং আমাদের যে আলাপ সে আলাপও চলছে। তো দর্শক, আপনারা যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, আজকে আমাদের এই পাটকল বন্ধ, কার লাভ কার ক্ষতি, এই বিষয়ে আমরা পাট চাষ নিয়ে মূলত আলোচনা করবো। কেমন আছে পাট চাষিরা, পাট চাষিদের কি অবস্থা, সেটা সম্পর্কে আমরা জানতে চাইবো। আমি প্রথমেই শুভেচ্ছা জানাচ্ছি রফিকুজ্জামান লায়েক ভাই এবং মোতাহার হোসেন ভাই, আপনারা দুইজনই দেখতে পাচ্ছেন, আপনাদেরকে শুভেচ্ছা। আমি প্রথমেই প্রশ্ন করতে চাই রফিকুজ্জামান লায়েক ভাই আপনার কাছে, যে কেমন আছে ফরিদপুরের পাট চাষিরা কি ভাবছে, আপনি যদি আমাদেরকে একটু জানান। আচ্ছা, ধন্যবাদ উপস্থাপক আহ, লাকি আক্তারকে এবং আজকের এই সন্ধ্যায় যারা শুনছেন আজকের এই উপস্থাপনা, আপনাদেরকেও অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর বিশেষ করে লাকি আক্তারকে এই জন্য শুভেচ্ছা জানাই যে যেই বিষয়ের উপরে আজকের আমাদের এই আলোচনা, আহ, একটি অবহেলিত খাত আমাদের দেশের, সেই খাতকে লাকি আক্তার একের পর এক আলোচনার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন, সেজন্য তাকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাট চাষ খুবই প্রাচীন কাল থেকে, বলবো না, 250 বছর হলো যে আমাদের এই অঞ্চলে পাটের চাষ চলছে। এই গত কয়েক বছর পাটের দাম একেবারেই না পাওয়াতে কৃষক অনেকটা মন মরা ছিলেন, ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এই বছরে আহ আকস্মিকলি বলতে হবে যে আমাদের এই অঞ্চলের কৃষকরা পাটের দামটা একটু ভালো পেয়েছে। তো ভালো পাওয়া মানেই কৃষক ভালো আছে সেইটা কিন্তু না। কেননা শুধুই পাট চাষ করে একজন কৃষকের জীবন চলে না, তাকে অন্যান্য ফসলও উৎপাদন করতে হয়, চাষ করতে হয়। প্রায় প্রতিটি ফসলই
কৃষক ক্ষতিগ্রস্ত। এই বছরে তাও যখন পাটের ভরা মৌসুম ছিল তখন সেইভাবে দামটা পায়নি। পরবর্তীতে এই জুনের শেষ, জুলাইয়ের প্রথম দিক থেকে আগস্ট সেপ্টেম্বর এই সময় এসে কৃষক কিছুটা পাটের দাম পাচ্ছে। সেই কারণে এই মুহূর্তে বলা যায় যে পাট চাষি কিছুটা হইলেও ভালো আছে। কিন্তু এই ভালোটা আহ, সব পাট চাষির না। অধিকাংশ বলবো না, 80% পাট চাষির হাতে এখন আর পাট নাই। অপেক্ষাকৃত সচ্ছল পাট চাষি যারা, তাদের কাছে এখন পাট আছে। কিন্তু ক্ষুদ্র পাট চাষি, মাঝারি পাট চাষি, তাদের কাছে আসলে এই মুহূর্তে পাটটা নেই। পাট হয় কোনো ব্যবসায়ীর কাছে, অথবা অপেক্ষাকৃত ধনী বা সচ্ছল কৃষক পাট আসলে তাদের কাছে আছে। এই জন্যে পাটের ভরা মৌসুমে যদি এই দামটা পাট চাষি আমাদের এই অঞ্চলে আমরা পাইতাম, তাহলে কৃষক আরো ভালো থাকতে পারতো, কৃষি কাজে আরো উৎসাহ পাইতো। আর একটা কথা হলো যে এই বছরে হঠাৎ যেই দামটা কৃষক পাট চাষি পাচ্ছেন, এইটা কত দূর কন্টিনিউ করবে, ভবিষ্যতে এই দামটা কৃষক পাবে কিনা, এ নিয়ে কিন্তু আমি অনেকের সাথে কথা বলছি, অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, গেছি। তাতে কৃষকের মধ্যে একটা সন্দেহ আছে যে এইবার তো কিছু দাম পাইলাম, আগামী বছর পাবো কিনা, এই সন্দেহটা আমাদের এই অঞ্চলের পাট চাষিদের মধ্যে আছে। সেই অর্থে তারা একটা সন্দেহের মধ্যেই বসবাস করছেন। ধন্যবাদ রফিকুজ্জামান লাইক ভাই, আপনার কাছে আবারও ফিরবো আলোচনায়। আপনি একটা ব্রিফ আলোচনা করেন যে ফরিদপুরের পাট চাষীদের এখন কি অবস্থা। আমরা মোতার ভাই আপনার কাছে আহ, জানতে চাই যে একটা সময় ময়মনসিংহের পাট খুবই পরিচিত ছিল, এবং আপনি হচ্ছে পাট চাষের সাথেও একটা সময় সম্পৃক্ত ছিলেন। তা আপনি যদি আমাদেরকে মানে আপনার অভিজ্ঞতার কথাটা একটু বলতেন, যে একটা সময় আপনি কিভাবে কিরকম ভাবে আপনি পাট চাষ দেখেছেন, কি অবস্থা দেখেছেন, আর বর্তমানে আপনি ময়মনসিংহের পাট চাষীদের কি অবস্থায় দেখছেন। ধন্যবাদ লাকি আক্তারকে। যে প্রথমে ধন্যবাদ যে এই আমাদের পাটের বিষয়টা জনসমক্ষে তোলার জন্য, সাধারণ মানুষের সামনে তুলে ধরার জন্য, এটা যে মানে কন্টিনিউইং প্রোগ্রাম চলছে, তার জন্য, এই প্রোগ্রামটার জন্য ধন্যবাদ। আর আজকে যে প্রশ্নটা আসছে আমার কাছে যে ময়মনসিংহে পাটের অবস্থা আমি কি দেখেছি, পাট তো ছিল ময়মনসিংহের মানুষের, ময়মনসিংহের কৃষকের গৌরব, বাংলাদেশেরই গৌরব ছিল, পাকিস্তান আমলেও আমাদের পাটের গৌরব ছিল। কিন্তু আমি আমার ছোট সময় দেখেছি যে এই অঞ্চলে পাট দিয়া পরিমাপ করা হইতো কৃষকের মর্যাদা, কোন কৃষক কত মন পাট পেয়েছে। এমনকি এরকমও দেখা গেছে গ্রামের কৃষক শহরে বাজার করতে আসলেও যদি একটা কি বলে যে কোনো জিনিস, একটা মূল্যবান জিনিস ধরতো, তখন জিজ্ঞেস করতো পাট কত মন পাইছেন, এইবার লাভ হয়েছে নিশ্চয়ই। এই ধরনের একটা অবস্থা আমাদের এখানে ছিল। পাটের মৌসুমে আমরা দেখেছি যে কৃষক আমাদের এলাকায় যেটা ছিল, পাট বিক্রি করত, এবং প্রতিদিন পাট বিক্রি, প্রতি বাজারে পাট বিক্রি করার পরেই তাদের দেখতাম আমরা ইলিশ মাছ তারা কিনবে। গ্রামের মানুষ যারা ইলিশ মাছের কথা কি আগে থেকেই তো খুব বেশি তারাই ছিল না, তারা পাট বিক্রি করতো, ইলিশ কিন্তু পাট বিক্রি করতো মানুষের, তাদের যে পরিবারের ভরণ পোষণের যে রেস্ট যে জিনিসটা থাকতো, এই কাজটা তারা করত। এখন বর্তমান সময়ে পাটের যে অবস্থা, লায়েক ভাই কিছু বলে গেছেন যে ফরিদপুরের যে অবস্থা, ময়মনসিংহের সেই অবস্থা, সারা দেশে পাটের জন্য পাটের অবস্থা একই রকম। তার অনেক কারণ আছে। কারণগুলির মধ্যে আমরা লক্ষ্য করি পাট উৎপাদন খরচটাই ব্যাপক উৎপাদন খরচ, পাটের উৎপাদন কৃষক কখনোই পাটে লাভ করে না। আগেও অঙ্কুর, যে আমি যখন এটা মিটিং এ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আগেও যে তাদের একটা ছিল, কি বলবো, খুব সচ্ছল
ছিল পাট বিক্রি করে খুব লাভ হয়ে যেত তা নয়। কারণ আমরা তো দেখছি যে সেই আমাদের যে 11 দফা আন্দোলনের সময় তো আমরা দেখছি সেখানে পাটের দাম দাবি করেছে, কৃষকের তত লাভ হয় না, তখন হইতো না, তখনও তো বলা হয়েছিল যে ন্যূনতম 40 টাকা মন পাট দিতে হবে সেই 69 সনে, তখনও খুব লাভ হইতো না। কিন্তু এখন অবস্থাটা খুবই খারাপ। এই যে খারাপ কারণটা কি? কারণ কৃষকের উৎপাদন খরচ ব্যাপক হয়। 1 মন পাট উৎপাদন করতে 2000 টাকা খরচ হয়। গত বছর তো তারা লোকসান খেয়েছে পাটে, আগের বছরগুলি তো একই অবস্থা। যার জন্য এখন আমাদের এলাকায় পাট নেই বললেই চলে। বাজারে গেলে এখন খুব একটা পাট দেখা যায় না। আমার এই এলাকাটা ছিল একটা পাটের মুকাম, বড় মুকাম ছিল। এখানে বিভিন্ন কোম্পানি, বিভিন্ন এই জুট ট্রেডিং কর্পোরেশন, তারপরে জুট মার্কেটিং কর্পোরেশন, বিভিন্ন মিলার, প্রাইভেট মিলার, এরা আমার এলাকায় ছিল পাটের বিশাল বিশাল গোডাউন। এখন ওই গোডাউন আর নাই। আমি গত কয়েকদিন আগে লক্ষ্য করলাম এই বিষয়টা, এই জিনিসই লক্ষ্য করলাম, দেখলাম যে আমার এলাকায় যে পিয়ারপুর একটা পাট ক্রয় কেন্দ্র, এখানে জনতা জুট মিলের ছাড়া গোডাউন ছাড়া আর কোনো গোডাউন নেই। ঘোড়াশালের যে জনতা জুট মিল, এর বাইরে খুব একটা গোডাউন নেই। তাহলে কৃষক কি করে পাট বিক্রি করতে পারে না? অবস্থাটা এইরকম, এই হয়ে দাঁড়াইছে। কারণ কি? আমরা লক্ষ্য করেছি যে আমি কৃষকদের সঙ্গে আলাপ করে যা জানছি, যে এখন পাট উৎপাদন খরচ, লেবার কস্টটা, সার, পাটের বীজ, এইগুলো নিয়ে তারা খুবই সংকটে আছে। বীজ একটা বড় সংকট। কারণ আমরা তো আগে লক্ষ্য করছি যে আগে কৃষক হাতের বীজ, যারা বীজ পাট রাখতো, তারা বীজ নিজে উৎপাদন করত। ওই সময় উপসি ছিল না, উচ্চ ফলনশীল পাট ছিল না। এখন উচ্চ ফলনশীল পাটের নামে যে বীজগুলি তারা দেয় আমাদেরকে, দেখা যায় যে 40 মন একরে হবে, 50 মন একরে হবে, এইরকম তাদের প্যাকেটের গায়ে এইরকমই থাকে। এবং এইগুলি কিনতে হয় বহুজাতিক কোম্পানির এজেন্টদের কাছ থেকে অথবা আপনার এনজিওর কাছ থেকে। তাদের কাছ থেকে যে এইগুলি ক্রয় করার পর দেখা যায় যে মাঝে মধ্যেই দেখা যায় কোনো বীজ অঙ্কুরোদ্গমী হয় নাই, বীজ গজায় নাই, ক্ষেতটা পুরা ক্ষেত প্রতি। আর যেগুলা হয় সেইগুলো একরে সর্বোচ্চ আমাদের কৃষকরা 20 মনের উপরে ফলন পায় না প্রতি একরে। এই যে কৃষকরা 20 মনের উপরে ফলন পাইল না, অথচ তাদের যে তারা 40 মন উৎপাদনের কথা তারা লিখে দেয়, এই যে একটা ধাপ্পাবাজি, এই ধাপ্পাবাজির কবলে পড়ে আমার কৃষক লোকসানের পাল্লায় পড়ে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আমি জিজ্ঞেস করেছিলাম, আমি একটা তাদের কাছে একটা নোট নিয়েছি, 1 একর জমিতে পাট উৎপাদন করতে কি খরচ হয়। লায়েক ভাই নিশ্চয়ই এটা পরে হয়তো এই ব্যাপারে বিস্তারিত বলবেন। আমরা দেখছি তারা যে আমাকে হিসাব দিয়ে একটা জমি চাষ করে, 1 একর জমি চাষের জন্য 2000 টাকা খরচ হয়, সার বাবদ তা 3000 টাকা, বীজ 800 টাকা, এটা খুব কম করে হলেও। তাদের যে সেই বপন নিড়ানি থেকে শুরু করে পাট কাটা, তারপরে তাদের যে কেরিং করতে হয়, তাদের জাগ দেওয়ার জন্য, পাট পচানির জন্য, আমরা যে আরেকটি জিনিস কৃষকের বড় বাধা হয়ে দাঁড়াইছে এখন, যে আগে তো আমরা লক্ষ্য করছি যে ওই ক্ষেতের কাছাকাছি জায়গায় কোনো না কোনো পানি পাওয়া গেছে পাট পচানোর জন্য। এখন কিন্তু এই অবস্থাটা নাই। যে জমিতে বর্ষা মৌসুমে আমরা দেখছি যে কুমার পানি থাকতো, এখন সেই জমি শুকনো থাকে। এই অবস্থা, তাকে পাট কাটার পরে আটি করে বুঝা বেঁধে তাকে সেই ক্যারিং কস্ট দিয়ে নিতে হয় দূরবর্তী কোনো এলাকায় পাট পচানোর জন্য। তাতে দেখা যায় যে 1 একর জমি এরকম নিড়ানি থেকে শুরু করে পাট কাটা, পাট পচানি, তার ক্যারিং, এইগুলো মিলে 20,000 টাকা খরচ হয়ে যায়। কারণ এখানে দেখানো হয়েছে যে তারা বলছে, কৃষকরা বলে যে 1 একর জমির এই কাজগুলি করতে মিনিমাম 25টা লেবার লাগে, 25 জন শ্রমিকের দরকার হয়। আর অ্যাভারেজ যদি ওই সময় 400 টাকা করে হয়, তাহলে শ্রমিকের দাম প্রচুর, এটাই 20,000 টাকা হয়ে যায়। এই 20,000 টাকা
পাট পাটকাঠি থেকে পাট ছাড়ানো, পাট লোয়া যেটাকে বলে, লইতে গেলে এবং লোয়া এবং শুকানো 8,000 টাকা খরচ। বাজারজাত করা আরেকটা কেরিং এর বিষয় আছে। আমার কৃষকের তো আর কেরিং এর ব্যবস্থা নেই। আগে গরুর গাড়ি ছিল, এখন কৃষকের কোনো গরুর গাড়ি নেই। এখন ঠেলা গাড়ি, ভ্যান গাড়ি অথবা ওই এই ধরনের কোনো বাহন দিয়া যারা নেওয়া হয়, তাতে 1200 টাকা খরচ হয়ে যায় 1 একর জমি পাট করতে। টোটাল প্রোডাকশন ম্যাক্সিমাম 20,000 টাকা, 20 মণ আসে। আর এর খরচ হয়ে গেল, আমি যে হিসাবটা এখানে দেখালাম, আমাকে কৃষক দেখাইছেন, তাতে দেখা 35,000 টাকা খরচ হয়। এই যে 35,000 টাকা, তাহলে এখানেই 20 মণ হলে 1750 টাকা আসে। আসলে 20 মণ তো ম্যাক্সিমামটা কৃষক পায়, এর কমও তো হয়, 15 মণও হয়। তাহলে অ্যারাউন্ড 2,000 টাকা আমার পাটের খরচ হয়। আর বিক্রি করতে হয় যে গত বছর 1400 টাকা, 1,500 টাকার উপরে পাট যায় নাই। খুব কোয়ালিটি পাট দিতে হয় 1700-1800 টাকা তারা বিক্রি করতে পারছে। এই জন্য দেখা যায় যে আমাদের কৃষকরা এখন আর পাট করতে রাজি না, পাট করেন না। আর পাট করেন না বিধায়ী এইবারের দামটা এখন ওই যে আমাদের ধানেরও যেমন কৃষকের হাত থেকে যখন ধান চলে যায় তখন ধানের দাম বাড়ে, পাটের বেলায় একই অবস্থা। এই সময়টাতে তো পাটের লেট সিজন। কৃষক তো পাট বিক্রি করে কামলার ময়না দেয়, কৃষক তো পাট বিক্রি করে কাপড় কিনে, কৃষক তো পাট বিক্রি করে ইচ্ছা করে একটা ইলিশ খাই। ওই সময়টাতে তো দাম ছিল না, এর চেয়ে কম ছিল। এই সমস্ত কারণে দেখা যায় যে আমার এলাকায় এখন পাটের উৎপাদনটা খুবই কম। আগের তুলনায় 5% জমি পাট করা হয় না। এই তো বর্তমানের এই অবস্থাটা। ধন্যবাদ মোতার ভাই, আপনি খুব সংক্ষেপে অনেকগুলো বিষয় তুলে এনেছেন। আমি আবারও আপনার কাছে ফিরবো। সিংহের এখনকার পাটের চাষিদের কি অবস্থা সম্পর্কে আরো বিশদভাবে জানবো। আমি লায়েক ভাই আপনার কাছে জানতে চাই যে আপনি তো প্রথমে বললেন যে এবার তুলনামূলক ভাবে পাট চাষিরা দাম পাচ্ছে আর কি। আমাদের বাংলাদেশ কৃষক সমিতির পক্ষ থেকে তো দীর্ঘদিন ধরেই পাটের যে দাম আমরা বলছিলাম যে 3,000 টাকা মন আমরা চাই, এ ধরনের বক্তব্য আমরা দিয়ে এসেছি। এবং এই পর্যায়ে আপনি একটু বলবেন কি যে পাট চাষিদের ফরিদপুরের এই যে উৎপাদনটা কেমন হয়েছে এবারে পাট চাষ, মানে আসলে তারা কি আগের মতোই উৎপাদন তারা করেছে, নাকি আসলে তারা তাদের উৎপাদন ক্রমান্বয়ে আসলে কমছে? আর এইবার যে পাটের দামটা আসলে পাওয়া যাচ্ছে সেটার পেছনে আসলে কারণগুলো কি হইতে পারে বলে আপনি মনে করেন? মুতাহার ভাইকে অনেকদিন দেখা হয় না, এই সুবাদে মুতাহার ভাইয়ের সাথে দেখাটাও হয়ে গেল। জি জি। তো মুতাহার ভাই বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের কথা বলছেন। আমাদের দেশে ময়মনসিংহ এবং বৃহত্তর ফরিদপুরের বাইরেও বৃহত্তর রংপুর, বৃহত্তর পাবনা এইসব অঞ্চলেও আহ, কিছু পাটের চাষ আমরা লক্ষ্য করেছি, এবছরও হয়েছে। তো সারা বাংলাদেশের পাট চাষ আর বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাট চাষ নানান কারণে ভিন্নতা আছে। প্রথমত, আমাদের ফরিদপুর অঞ্চল পাট চাষের জন্য মাটিটা উপযুক্ত। আর একটা যেটা দায় ঠেকা কারণ বলে আর কি, আমাদের অঞ্চলে কৃষকের ভাষা দায় ঠেকা কারণ, সেটা হলো আমাদের ফরিদপুর অঞ্চলে প্রচুর জমি আছে যেগুলোতে এই মৌসুমে পাট ছাড়া অন্য কোনো ফসল বপন করা যায় না। এই সাধারণত আমাদের যে বাংলাদেশ, আমাদের দেশে আহ ষড়ঋতু, কিন্তু ফসলের মৌসুম হিসাবে দুইটা মৌসুম বলা হয়, একটা হলো খরিফ শস্য আর একটা হলো রবি শস্য। তো রবি শস্যটা হলো শীতকালীন আর খরিফ শস্যটা হলো আপনার গ্রীষ্মকালীন। তা এই গ্রীষ্মকালে আমাদের ফরিদপুর অঞ্চলে হাজার হাজার হেক্টর জমি আছে যেখানে
বাধ্য হয়েই কৃষককে পাট চাষটাই করতে হবে, অন্য কোনো ফসল এইসব জমিতে হয় না। আর একটা দিক আজকের এই আলোচনায় আমি বলবো, সেটা হলো যে দেশের অন্যান্য অঞ্চলের পাট আর আমাদের ফরিদপুর অঞ্চলের পাট, নিশ্চয়ই ময়মনসিংহ অঞ্চলের পাটও বিখ্যাত, কিন্তু ফরিদপুরের পাটটা একটু ব্যতিক্রমী ধরনের। এবং অতীত তো আছেই, এই এই বছরেও প্রকৃত পক্ষে মানে তার রংটা যে সোনালী, এই সোনালী রংটা এই বছরেও বিদ্যমান আছে। আহ, আমাদের এই অঞ্চলে এই পাটকে কেন্দ্র করে নানান ইতিহাস, ঐতিহ্য, লোকগাথা এইগুলো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। এই পাট আমাদের এই অঞ্চলের মানুষকে আসলে আহ, বাঁচিয়ে রাখে। যদিও বছরের পর বছর এই পাট চাষ করে আমাদের এই অঞ্চলের কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেক পরিবার সর্বশান্ত হয়েছেন, কিন্তু পাট আমাদের এই অঞ্চলের মানুষের জীবনের সাথে এমন ভাবে জড়িত যে পাটকে ছাড়তে চাইলেও পাট মানুষকে আসলে ছাড়ে না। আমি কয়েকটা অঞ্চলের নাম বলতে পারবো। এই বৃহত্তর ফরিদপুর অঞ্চলের বিভিন্ন উপজেলা, বিভিন্ন ইউনিয়ন বা অঞ্চলের নাম বলতে পারবো, যে অঞ্চলে এই আষাঢ়, জ্যৈষ্ঠী আষাঢ় বা শ্রাবণ মাসে গেলে মানে কোনো এক জায়গায় দাঁড়ালে চতুর্দিকে শুধু সবুজ পাট আর পাট, এর বাইরে অন্য কিছু দেখা যায় না। আমাদের দেশে আজ থেকে 25 বছর, 30 বছর আগে আহ 14 লক্ষ থেকে 14.5 লক্ষ হেক্টর জমিতে পাট উৎপাদন হতো, এবং তাতে যে পরিমাণের পাট আমাদের দেশে আমরা পাইতাম, বর্তমানে 8.5 লক্ষ থেকে 9 লক্ষ হেক্টর জমিতে আমাদের দেশে পাট চাষ হয়। কিন্তু আহ উৎপাদনটা আগের মতোই আছে। কি কারণে? কারণটা হলো ইতিমধ্যে আমাদের দেশে কৃষকরা লোকসান হইলেও তাকে বহুজাতিক কোম্পানির দ্বারস্থ হইতে হয়েছে, তাকে ইন্ডিয়ান বীজের উপরে নির্ভর করতে হয়েছে। কিন্তু এসব করে কৃষক লাভবান না হলেও উৎপাদনের দিকটা তার ঠিকই ছিল, যে 14 লক্ষ হেক্টর জমিতে যেই পরিমাণের উৎপাদন হয়েছে, এখন 9 লক্ষ হেক্টর জমিতে সেই পরিমাণ উৎপাদন হয়। অর্থাৎ 40% জমি অন্য আবাদের মধ্যে চলে গেছে। 60% বা 65% জমিতে আগের মতোই ফলনটা আমাদের দেশ পাচ্ছে। আর এই বছরে কৃষক আমাদের অঞ্চলে ঠিক আজকাল পরশু পাটের যে দাম, এটা সর্বোচ্চ 3100 টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। আর আমাদের এই অঞ্চলে ঠিক এই অক্টোবরের শেষে 2019 সালে এই পাটটার দাম ছিল 18-19, ক্ষেত্র বিশেষ 2100 টাকা পর্যন্ত ছিল। অর্থাৎ এই বছরে আগের বছরের তুলনায় মন প্রতি 1000 টাকা বেশি আমাদের কৃষকরা পাচ্ছেন, এই কথাটা ঠিক। কিন্তু আমাদের এই অঞ্চলে এই পাট চাষের জন্য যেই পরিমাণের জমি ব্যবহার করা হয়, আমরা ছোটবেলায়, ধরেন আজ থেকে 35, 40, 45 বছর আগে যেই পরিমাণের জমিতে আমাদের এই অঞ্চলে পাট চাষ হইতো, এখন পাট চাষের জমির পরিমাণ আমাদের এই অঞ্চলে বেড়েছে। সারা দেশে কমছে, কিন্তু ফরিদপুর অঞ্চলে হলো পাট চাষটা আপনার বেড়েছে নানান কারণে। এই আগের তুলনায় এখন জমি কমলেও পাটের উৎপাদনের পরিমাণ বেশি একই থাকার কারণ হলো যে বর্তমানে পাটের আহ, দৈর্ঘ্যটা আগের তুলনায় বেড়েছে, এক। দুই হইলো পাটের যে আঁশ, আগের তুলনায় এখন আঁশটা অনেকটাই মোটা হয়, এই জন্য সে ফলনটা বেশি পাচ্ছে। আর
এই বছরে পাটের দাম যে কৃষক আগের বছরের তুলনায় বেশি পাইল, এর কিছু কারণ, যৌক্তিক কারণ আমাদের অঞ্চলের কৃষকরা ধরতে পেরেছেন, বা আমার কাছেও প্রমাণিত হয়েছে যে কি কি কারণে আমাদের দেশে বা আমাদের এই অঞ্চলে এবার পাটের দামটা বেশি। তার মধ্যে প্রথমেই হলো, গত বছর আমাদের দেশে যে পরিমাণের পাট উৎপাদন হয়েছিল, এই বছরে উৎপাদনটা এই 70 ভাগ হয়েছে বা তার থেকেও একটু কম। কারণটা হলো, এইবারে কোন কোন অঞ্চলে অতিবৃষ্টি হয়েছে, কোন কোন অঞ্চলে অনাবৃষ্টি হয়েছে। অর্থাৎ কোন জায়গায় বৃষ্টি কম হওয়ার কারণে পাট ক্ষতিগ্রস্ত হয়েছে, আবার কিছু অঞ্চলে বৃষ্টিটা বেশি হওয়ার কারণে পাটটা বাড়তে পারে নাই। এই প্রাকৃতিক দুই কারণে উৎপাদন কম হয়েছে। আর একটা যেটা আমাদের দেশের পাটের ইতিহাস ঐতিহ্য, যদিও অন্য প্রসঙ্গে সেটা বলতে পারবো, সেটা হলো মানে দাম বেশি হওয়ার আর একটা কারণ হলো 2018-19 অর্থ বছরে আমাদের দেশ থেকে যেই পরিমাণের কাঁচা পাট এবং পাটজাত পণ্য বিদেশে রপ্তানি হয়েছে 18-19 অর্থ বছরে, 19-20 অর্থ বছরের প্রথম 9 মাসে আগের অর্থ বছরের চাইতে 15 ভাগ পাট বেশি রপ্তানি হয়েছে 9 মাসেই। পরবর্তীতে আরো 3 মাসে, অর্থাৎ এই 2020 সালের মার্চ মাস পর্যন্ত, এপ্রিল আহ, আহ, এপ্রিল মে জুন, এই 3 মাস আরো রপ্তানি হয়েছে। এর এই তথ্যটা দেওয়ার কারণ হলো এইটা যে আমাদের দেশে প্রতি বছর লক্ষ লক্ষ বেল, পুরনো পাট আমাদের দেশে থাকে, কিন্তু এই বছরে আমাদের ফরিদপুর অঞ্চলে যেসব এলাকায় বড় বড় পাটের কেন্দ্র, তার মধ্যে রাজবাড়িতে আছে, খানখানাপুর, বসন্তপুর, ফরিদপুর জেলার মধ্যে তালমা, তারপরে মধুখালীর আছে কামারখালী, সালথা, পুকুরিয়া, এইসব অঞ্চলে যে বড় বড় পাটের গুদম, এই বছরে আর কোনো পুরনো পাট দেখা যায় নাই। একদিকে পুরনো পাট ছিল না, অন্যদিকে হলো পাটের উৎপাদনটা এই 65% বা 70% পর্যন্ত হয়েছে, অর্থাৎ 30 থেকে 35 ভাগ পাট এইবার আমাদের দেশে কম উৎপাদন হয়েছে। এই একটা হলো উৎপাদনটা কম, আর একটা হলো পুরনো পাটটা আগের অর্থ বছরে মানে এই বছরে রপ্তানিটা ভালো হওয়ার কারণে আপনার এই দামটা অপেক্ষাকৃত আগের বছরের তুলনায় কৃষকরা বেশি পেয়েছেন। এইটাই হলো এই পাটের দামটার একটু বেশি পাওয়ার এই দুইটা হলো মূল কারণ। আর একটা কারণ, আহ, এইটা হয়তো কোনো মিডিয়াতে আমরা পাই নাই, কিন্তু ঘটেছে কিনা, যে পাট, কাঁচা পাট এবং পাটজাত পণ্য যারা রপ্তানি করতেছেন, এখন তো আর সরকারিভাবে রপ্তানির সুযোগ আমাদের দেশে সীমিত হয়ে গেছে। যদি কোনো শিপমেন্ট থাইকে থাকে পুরনো, সেইটাই দিবে, কারণ এখন আর সরকার ওই দায়িত্ব নিচ্ছেন না। ফলে বেসরকারি মালিকরা যেই পাট এবং পাটজাত পণ্য পণ্য বাইরে রপ্তানি করছেন, সেইখানে তাদেরকে কোনো প্রণোদনা দেয়া হচ্ছে কিনা এটা আমার জানা নাই। সেইটাও দামটা একটু বেশি হওয়ার সেইটাও একটা কারণ হইতে পারে যদি গভর্নমেন্ট দিয়ে থাকে। এইটাই হলো মানে আমাদের এই বছরে পাটের দামটা একটু বেশি পাওয়ার কারণ। আর এরই সাথে আমি যেহেতু ফরিদপুরের কথা লাকি বলেছেন, আমাদের ফরিদপুর অঞ্চলে পাটের ইতিহাস ঐতিহ্য একটা ছোট্ট আহ, ঘটনা বলি। আমাদের দেশ শুধু না, সারা পৃথিবীর মানুষ জানেন যে 2002 সালের 30 জুন তৎকালীন বিএনপি জামাতের সরকার আহ, এশিয়ার সর্ববৃহৎ পাটকল আদমজি জুট মিলটা বন্ধ করে। এইখানে ইতিহাসটা হলো যে এই আদমজি পাটকল নারায়ণগঞ্জে হওয়ার কথা ছিল না। এইটার যিনি মালিক, উনি হলো এই পাটকলটা ফরিদপুরে
স্থাপন করতে চেয়েছিলেন জায়গাটার নাম হলো কানাইপুর। কারণ নারায়ণগঞ্জে তো পাট হয় না, পাট হয় ময়মনসিংহে আর নয় ফরিদপুরে, এই দুই জায়গার এক জায়গায় এই পাটকলটা তার স্থাপন করার ইচ্ছা, উনি জায়গাটা বেছে নিয়েছিলেন কানাইপুর নামে একটা জায়গায়। কিন্তু এইখানকার এক প্রভাবশালী সামন্ত প্রভুর কারণে এই পাটকলটা তখন এই জায়গায় স্থাপন করা সম্ভব হয় নাই। যিনি মালিক, প্রসঙ্গক্রমে বলে রাখি, আদমজি পাটকলের যিনি মালিক, আমরা হয়তো জানি যে উনি পাকিস্তানের লোক, আসলে উনি পাকিস্তানের লোক না, উনি হলেন হায়দ্রাবাদের লোক। উনার নাম হলো গুল মুহাম্মদ। আর এই যে যে আদমজি আমরা বলি, আদমজি পাটকল, আদমজি পাটকল, এই গুল মুহাম্মদের ফ্যামিলি টাইটেল হলো আদমজি। এই জন্য এইটাকে আমরা আদমজি পাটকল বলি। ভদ্রলোকের পুরো নাম হলো গুল মুহাম্মদ আদমজি। উনি চেয়েছিলেন ফরিদপুরে পাটকলটা স্থাপন করতে, কিন্তু এইখানে করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে 1952 সালে এইটা আপনার নারায়ণগঞ্জে এই পাটকলটা স্থাপন করা হয়। এই ফরিদপুর অঞ্চলে আরো একটা সরকারি পাটকল মুক্তিযুদ্ধের পরে এই গোয়ালন্দ মোড়ে যে টেক্সটাইল মিল পাটকলটা, ওইটা সরকারিকরণ করা হয়েছিল। পরবর্তীতে 82 সালের প্রথম দিকেই এই পাটকলটা আবার ব্যক্তি মালিকানায় দেওয়া হয়, সেটা বন্ধ আছে। কিন্তু ফরিদপুর অঞ্চলে এখন ফরিদপুর শহর থেকে রাজবাড়ী, ফরিদপুর শহর থেকে কামারখালী, ফরিদপুর শহর থেকে ভাঙ্গা, এই তিনটে রাস্তায় 30 থেকে 35টার মতো বেসরকারি পাটকল আপনার গড়ে উঠছে। এবং আমরা যতটা খবর পাই যে কোনো পাটকল এখনো পর্যন্ত লস করার কারণে বন্ধ হয়েছে এরকম কোনো নজির এই ফরিদপুর অঞ্চলে নাই। যেহেতু আমাদের আজকের এই আলোচনার মূল হলো যে পাটকল বন্ধ, কার লাভ কার ক্ষতি, সেই জন্য হলো এই প্রসঙ্গটা বলছি যে পাটকল বন্ধ হওয়ার কারণে লাভবান হবেন কিছু ব্যক্তি মালিক। আমাদের এই অঞ্চলে আমরা, আমি ব্যক্তিগতভাবে আমার পরিচয় দেয়া হয়েছে যে আমি কমিউনিস্ট পার্টি করি, কিন্তু তার থেকে বড় কথা আমি ব্যক্তিগতভাবে কৃষকের ঘরের মানুষ, কৃষকের সন্তান। আমার ছোটবেলা এবং এখনো আমার পরিবার কৃষির উপরে নির্ভরশীল। আহ ওই পাটের ঘ্রাণটা না পাইলে, পাটের গন্ধ নাকে না আসলে একটা সময় ভালো লাগে না, এরকম একটা জায়গার থেকে আমার উঠে আসা। এই পাটকল বন্ধ হওয়ার কারণে আপনার হয়তো এই বছরে আহ করোনা কাল, রাজনৈতিক কিছু অস্থিরতা আছে, মানুষের দৃষ্টি অন্যদিকে। আমরা এই পাটকল বন্ধ হওয়ার কারণে যেই ক্ষতিটা আমাদের হবে, আমরা এই বছরে হয়তো টের পাবো না, আগামী বছরে অবশ্যই আমরা সেটা টের পাবো। আর আমাদের এই বিভিন্ন জায়গায় একটা কথা আমাদের বিভিন্ন জন আমাদের পক্ষ থেকে বলার চেষ্টা করেন, সেটা হলো যে আহ, পাটকল বন্ধ হইলে কি হবে, বেসরকারি মিল তো আছে, তাতে অসুবিধাটা কি? কিন্তু এই জায়গায় মানুষের চেতনার জায়গায় আছে, দুর্বলতা আছে যে একটা সরকারি প্রতিষ্ঠান লাভ করলে সেই টাকাটা জাতীয় স্বার্থে ব্যবহৃত হবে। যদিও সেটা লুটপাট হয়, কিন্তু লুটপাট হইলেও সেটা জাতীয় স্বার্থে ব্যবহার হয়। কিন্তু একটি বেসরকারি প্রতিষ্ঠান যখন লাভ করে, সেই লাভটা একজন ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ব্যয় করেন। এবং ব্যক্তি মালিকরা, লুটপাটকারীরা আমাদের দেশে বর্তমানে কোথায় কি করতেছেন সে সম্পর্কে আমরা জানি। কেউ বেগম পাড়ায় বাড়ি করছেন, কেউ সিঙ্গাপুরে দ্বিতীয় হোম করছেন। যারা এই কাজগুলো করছেন দেখবেন এদের মধ্যে এই পাটের লুটের টাকাও আছে। এবং ওই যে লাকি বলেছেন যে আমরা দীর্ঘদিন পাটের মন 3,000 টাকা চাই এই আন্দোলন করে আসছি। এই আন্দোলনটা অবশ্যই যৌক্তিক, যদিও এই বছরে ফরিদপুর অঞ্চলে আমরা পাটের মন 4,000 টাকা চাই এই স্লোগানটা শুরু করেছি এই বছরে। কেননা
আমরা 10 বছর আগে যখন পাটের মন 3,000 টাকা চাই এই স্লোগানটা শুরু করলাম, 10 বছর আগে পাট উৎপাদন করতে, মুতাহার ভাই যথার্থই বলছেন, পাট উৎপাদন করতে 10 বছর আগে যেই খরচ হতো আর 10 বছর পরে তার থেকে অনেক পরিমাণে বেশি তার উৎপাদন খরচ হয়। এই সব বিবেচনা করেই আমরা পাটের মন আপনার 4,000 টাকা এইবারে বিভিন্ন সময় পথসভায়, হাট সভায় আমাদের এই অঞ্চলে এই পাটকল, 25টা পাটকল যে বন্ধ করলো সরকার জুলাই মাসের 2 তারিখে, ঠিক 4-5 তারিখ থেকেই আমরা এই অঞ্চলে মাঠে নামার চেষ্টা করছি। আমাদের এই অঞ্চলে বড় বড় কয়েকটা ভাঙ্গায়, মধুখালীতে, আমাদের ফরিদপুর সদরে 2টা রোড মার্চ করেছি আমরা এই মিল বন্ধ হওয়ার পরে। ফলে সেইখানে আমরা সরাসরি আমাদের অভিভাবক পাট চাষীদের সাথে আমরা আমাদের মিশার সুযোগ হয়েছে, আমাদের কথা বলার সুযোগ হয়েছে। সেখানে দেখছি যে এই পাট কল বন্ধ হয়ে গেছে, আতঙ্কিত হয়েছেন অধিকাংশ কৃষক, যে তাহলে আমরা পাট বিক্রি করব কোথায়। এই ধরনের একটা সেন্টিমেন্ট কিন্তু কৃষকের মধ্যে আছে যে যদি সরকার না কেনে তাহলে এই পাটটা এখন কারা কিনবে। সেই ক্ষেত্রে কৃষক যে পাটকল বন্ধ হওয়ার কারণে, সরকারি পাটকল বন্ধ হওয়ার কারণে বিজিএমসির পক্ষ থেকে যে আর পাট ক্রয় করা হবে না, এতে আগামী বছরেই আমরা টের পাবো। সেইটা হলো যে বাজারে যখন কোনো পণ্য কোনো উৎপাদক নিয়ে আসেন, কাস্টমার অর্থাৎ খরিদ্দার বেশি থাকলে দামটা একটু ভালো পাওয়া যায়, আর খরিদ্দার যত কম হবে উৎপাদক দামটা তত কম পাবে। মানে গত বছর পর্যন্ত পাটের বাজারে 2জন কাস্টমার ছিলেন, একজন হইলো সরকার আর একজন হইলো ব্যক্তি মালিক। তো এইবারে তো আর এর মানে এইবার থেকেই সরকারি সরকারের পক্ষ থেকে আর পাট কিনা হবে না, বেসরকারি মালিকদের পক্ষ থেকেই পাট কিনা হবে। অর্থাৎ হয়তো শত শত পাটের ব্যবসায়ী আছেন, কিন্তু তারা মিলে তো একজন, সেটা হলো বেসরকারি। এই বেসরকারি মালিকরা, মিলের মালিকরা, যারা রপ্তানি করবেন তারা, যারা পাট গুদামজাত করেন তারা, এরা সকলে মিলে আমাদের দেশে যেই অন্যান্য সেক্টরে যে সেন্টিগ্রেড তৈরি করে রেখেছেন, এই পাটকে কেন্দ্র করে গভর্নমেন্ট এই সেন্টিগ্রেড তৈরি করার একটা সুযোগ মালিকদেরকে করে দিলেন, এবং যেইটা আমাদের দেশের পাট চাষীকে আরো ক্ষতিগ্রস্ত করবে, আরো সর্বশান্ত করবে। আবারও বলি, আমাদের শুধু ফরিদপুর অঞ্চলে না, আমাদের দেশে, পুরো দেশে এই গ্রীষ্ম মৌসুমে হাজার হাজার হেক্টর জমি আছে যেই জমিতে এই মৌসুমে পাট ছাড়া অন্য কোনো ফসল উৎপাদন করা যায় না। ফলে কৃষক সর্বশান্ত হবেনি। কৃষকের ক্ষতি এই সরকার ইচ্ছাকৃতভাবে একেবারেই ব্যক্তিগত ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য, আমাদের জাতীয় অর্থনীতিকে পঙ্গু করার জন্য, পরনির্ভর করার জন্য এই সরকার এই গণবিরোধী, কৃষক বিরোধী, দেশের স্বার্থ বিরোধী এই সিদ্ধান্তটা নিয়েছে। রফিকুজ্জামান লায়েক ভাই খুবই চমৎকার করে বলতেছিলেন যে আসলে আমাদের দেশের পাটের কি অবস্থা, এবং ফরিদপুরের একদম একটা আমরা পরিষ্কার চিত্র পেলাম আর কি, যে পাট চাষের কি অবস্থা। এবং আহ, এই মুহূর্তে যে পাটের দাম একটু বেশি ফরিদপুরে, সেটার পেছনের যে কারণ সেগুলোও তিনি বলছিলেন। আমরা ফিরবো রফিকুজ্জামান লায়েক ভাই আপনার কাছে আবারও। আমি এখন মোতাহার হোসেন ভাইয়ের কাছে যে বিষয়টা নিয়ে জানতে চাইবো, যে আপনি বলছিলেন যে একটা সময় ময়মনসিংহে প্রচুর পাট হতো, এবং দাম না পাওয়া এবং অনেকগুলো সংকটের কথা আপনি বলছিলেন, যে যেই সকল কারণে আসলে ময়মনসিংহে এই এখন পাটের উৎপাদনটা একেবারেই উম কমে গেছে। আপনি আমি যতটুকু জানি যে ওই ময়মনসিংহ অঞ্চলে আহ, শম্ভুগঞ্জ যে পাট কলটি ছিল সেটি বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হয়, এবং সেটার পরে মানে ময়মনসিংহের আসলে কি পরিস্থিতি আসলে দাঁড়িয়েছে, বা তো এক সময় মানে পাট চাষে, পাট ব্যবসার সাথেও যুক্ত হয়েছিলেন, তারপরে সেই জায়গা থেকে আপনি আবার ফেরত এসেছেন। তো সেখানে আপনি আসলে কি সংকট গুলো আসলে দেখতে পেয়েছেন? আর
ফরিদপুরে এই যে লায়েক ভাই যে কথাগুলো বলছিলেন যে সেটার সাথে আপনাদের এলাকায় মানে পার্থক্যের যে জায়গাটা সেটাও যদি আমাকে একটু বলতেন তাহলে ভালো হয়। ধন্যবাদ। লায়েক ভাই একটা কথা বলছেন যে পাট বন্ধের বিরুদ্ধে ফরিদপুরে আন্দোলন হয়েছে। এই পাটকল বন্ধের বিরুদ্ধে বা পাটের দাম নিয়ে আন্দোলন হয়েছে। ফরিদপুরে পাটটা আছে, আন্দোলন হয়েছে। ময়মনসিংহের যে অবস্থা এটা একটু বুঝবেন যে পাটকল বন্ধের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন হলো, আমরা আন্দোলন করার মতো অবস্থা আমাদের এখানে নাই। কৃষকরা পরিষ্কার বলে আমরা তো আর পাট করি না, আমাদের তো পাট নেই, পাটকল বন্ধ হলে আমগো কি। এখন অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াইছে এই। আর শম্ভুগঞ্জ একটা জুট মিল ছিল ময়মনসিংহে, যে কথাটা জানতে চাইছেন লাকি একটা, এটাও তো আমাদের যে অনেক কারণ এর আগে আমি বলছি যে দাম একে বলে উৎপাদন খরচ বেশি, লেবার কস্ট বেশি, তারপর পাট পচানোর জায়গার অভাব, এগুলা বলছি আমি। আরেকটা জিনিস হলো আমাদের এই এলাকার লোকজন শম্ভুগঞ্জ একটা জুট মিল থাকার ফলে তারা সহজেই তাদের পাটগুলি কৃষকের কাছ থেকেও মিল কিন্তু তাতে কৃষকরা লাভবান হইতেন। আর এখানে মিল থাকার ফলে তো ব্যবসায়ীদেরও একটা ছিল যে আমরা কাছের একটা মিলে সরাসরি আমরা বিক্রি করলাম, লাভটা তাদের বেশি হইতো। কিন্তু শম্ভুগঞ্জের জুট মিলটা ওই বিএনপি সরকার, এটা জামাত সহ না, 91 সনে যখন বিএনপি সরকার ক্ষমতায় আসলো, আসার ফলে ওই যে লায়েক ভাই একটা কথা বলছেন, তারা 2002 সনে আদমজি বন্ধ করছে। তাদের বন্ধের শুরুটা কিন্তু ময়মনসিংহ দিয়া। 93-94 সনে তারা জুট মিল বন্ধ করে দিল। এবং এই জুট মিলের বন্ধের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের দেখা গেছে বেশ কিছু লোকজন, এই যে যেমন খুলনাতে যেমন তারা গ্রেপ্তার হয়েছেন, এখানে ওই গ্রেপ্তার হইতে হয়েছে। কিন্তু তারপরে জুট মিলের বন্ধ করা মানে কি বলে বেসরকারিকরণে দেওয়ার যে পরিকল্পনা, এই পরিকল্পনা থেকে পিছপা হইতে পারে নাই। এখন তারা বন্ধ করে দিল এই সময়। আর এই সময় আইসা আপনার গত আওয়ামী লীগের এই সময়টাতে 2012-13 সনে এই জুট মিলটা বিক্রি করে দিল। এতদিন জুট মিলটা কিন্তু ওই অবস্থায় ছিল, বন্ধ হলো একেবারে পড়ে থাকা। এখনো এটার যে অবস্থা, এখানে কোনো লোকজন মানে কোনো প্রোডাকশনে নাই। সম্ভবত যে দামে বিক্রি করছে, দামটা এই মুহূর্তে আমার সঠিক খেয়াল নেই, তবে ওখানকার জমির দাম অনেক বেশি হবে যে দামে মিলটা বিক্রি করছে। তারপরে তো যে তাদের স্থাপনা আছে, তারপরে তাদের যে মিলের যন্ত্রাংশ যন্ত্রপাতি যেগুলো আছে, এইগুলো তো আছে, যার জন্য এখন যদি এগুলো এমনিতেও বিক্রি করে ওই ভদ্রলোক তাদের লাভ হবে। এখন এরপরে আর তার ওইটা প্রোডাকশনে যায় নাই। ওখানকার যে শ্রমিক, পার্মানেন্ট শ্রমিক ছিল, বদলি শ্রমিক ছিল, অফিস স্টাফ ছিল, এটা মিল বন্ধ হয়ে যাওয়ার ফলে তারা বেকার হয়ে যায়। এবং অনেক শ্রমিককে দেখা যাচ্ছে ময়মনসিংহ শহরে তারা অন্য কোনো পেশা নাই, তারা ঠেলা গাড়ি পর্যন্ত কুলি শ্রমিক বা ঠেলা শ্রমিক হিসাবে তারা এখন জীবনযাপন করতেছে। কেউ কেউ আবার নানান দিকে চলে গেছে এই অবস্থা, কিন্তু অনেকেই এই অবস্থার ফলে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হলো অবস্থা। আর লাইক ভাই আরেকটা কথা বলছেন যে বিএনপি সরকার এককভাবে আদমজি বন্ধ করছে, এটা না। আদমজি তো প্রথম ডাউন সাইজ করলো আওয়ামী লীগ সরকার না, কারণ বিএনপি সরকার তারা পরিকল্পনা করলো যে মিলগুলি বন্ধ হবে, পাট মিল আস্তে আস্তে আমরা কমায় আনবো। তারা বোধহয় এটা প্যারিস কনসোর্টিয়ামে সাইফুর রহমান খত দিয়ে আসছিল যে তোমাদের পাট কল হয়ে যেতেছে, পাটে লোকসান হচ্ছে, তোমরা এটা কমাও, মিলগুলি বন্ধ করো। তো বিএনপি সরকার ময়মনসিংহ বন্ধ করলো। পরবর্তী 96 সরকারে আওয়ামী লীগ আসলো। আওয়ামী লীগ আসার পরে তো আদমজি জুট মিলের কত 3,500 লুমের 1,500 বন্ধ করে দিল। সেই শ্রমিক, সেই কর্মকর্তা, সেই জনবল, অথচ বন্ধ করে দিল আমার মিলটা, অর্ধেক করে ফেললো প্রায়। যাতে করে গত এই কয়েক মানে 96 বা 97 সনের এই দিক থেকে শুরু করে 98-99 বোধহয় বন্ধ করছে, এই 2-3 বছরে তাদের লোকসানের পরিমাণটা প্রায় ডাবল হয়ে গেল।
সেই 52 সনে আদমজি প্রতিষ্ঠা হয়েছে সম্ভবত। এই পর্যন্ত যা লোকসান হয়েছিল গত 3-4 মানে ওই 3-4 বছরে ডাউন সাইজ করার পরে 3-4 বছরে সেই পরিমাণ লোকসান হয়ে গেছে। তারপরে বিএনপি সরকার অর্থাৎ বিএনপি শুরু করলো, আওয়ামী লীগ মাঝখানে কি করলো, এটা বন্ধের প্রক্রিয়া শুরু করলো, বিএনপি এসে 2002 জামাত সহ আইসা এটা বন্ধ করে দিল। এই তো তাদের অবস্থাটা ছিল। কেন লোকসান কেন হয়? এই যে লাকি আরেকটা কথা বলছেন যে আমার একটা অভিজ্ঞতা আছে, আমি কিন্তু পাট ব্যবসা করতে গেছিলাম 1986 সনে। আমি ব্যবসা করি জনতা জুট মিলের সঙ্গে। তাদের এখানে পার্চেস সেন্টার ছিল, সেখানে আমি পাট বিক্রি করছি। এই যে আপনি যে বলছেন, লাইক ভাই বলছেন যে এখন পার্টি থাকবে একটা, সেটা হলো বেসরকারি মিল, অর্থাৎ পাবলিক সেটার ক্রেতা। পাবলিক ক্রেতা হলে কি হয়, আমি যে 1 বছর জনতা জুট মিলের সঙ্গে ব্যবসা করেছি, আমাকে ব্যবসা করতে পারিনি, বলতে গেলে কমিশনের মতো তাদেরকে দিতে হয়েছে। আমি গেলাম, যাওয়ার পরে ভালো আচার আচরণ ভালো করলাম, তারপর বললো যে দেখেন আপনি আমার সঙ্গে এইভাবে ব্যবসা করেন। মানে ওইটারও আবার একটা গ্রাউন্ড আছে। আমার একটা নৌকা, বেশ কিছু নৌকা নিয়ে বোধহয় 6-7টা নৌকা এবার পাঠাইছিলাম। পাঠানোর পরে রাত্রে ঝড় হয়েছে, পাট আনলোড করার আগেই ঝড় হয়েছে, এক নৌকা ডুবে গেছিল, বোধহয় 3-350 মণ পাট ছিল। এর ডুবে যাওয়ার পরে কিছু লোকসান হয়েছে। তো তখন পার্টিজার বললো যে আপনার বেটার কমিশনে ব্যবসা করেন। তারা তো যেভাবেই পারুক না কেন কমিশনের আওতায় নিয়ে আসে, লোকসান হবে না কিন্তু তারা আমাকে লাভও খুব একটা দিবে না। এখন তো তাদের কাছে কমিশনে ব্যবসা করতে হবে। কৃষক কি যাক আর ব্যবসায়ী যাক, কমিশনে যদি ব্যবসা করতে যায় তাহলে তাকে কি করতে হবে, সে ওই দামে কিনবে না। এইটা হলো একটা বেসরকারির সঙ্গে ব্যবসার একটা অভিজ্ঞতা। আমার ব্যবসার আরেকটা অভিজ্ঞতা আছে যে আমি এখন ময়মনসিংহে, মানে অবস্থান আমার এখন ময়মনসিংহ। আমি কিন্তু আমার বাড়িটা হলো মানে পৈতৃক ভিটাটা শেরপুর, তো ময়মনসিংহ শহর থেকে খুবই কাছে যদিও এটা। আমি যখন পাট নিয়ে গেলাম, প্রায় 3 মাসের মতো ব্যবসা করে ফেলছি। 3-4 মাস ব্যবসা, মানে পুরো সিজনই বলতে গিয়ে ব্যবসা করে ফেলছি। খুব একটা লাভ মুখ দেখতে পারিনি। তো এই অক্টোবর মাস থেকেই পরে ব্যবসার গুড়টা আমি জানতে পারলাম। ওখানে কি, ওখানে ব্যবসা করতে হলে পারচেজ ইনচার্জ যিনি আছেন তাকে কমিশন দিতে হবে। ওই যে বেসরকারি না, সরকারিতেও কমিশন এইরকম। আপনার যে শর্ট করে তার সঙ্গে আমার কন্ট্রাক্ট থাকতে হবে যে তোমাকে, মানে তার তো একটা আছে, এটা বলে ফিক্সড একটা এত পার্সেন্ট দিতে হবে, এত টাকা দিতে হবে। অর্থাৎ সেই সময়ে যখন আমরা পারচেজ করছি এলাকায় 200 টাকা মন বা অ্যারাউন্ড 200 টাকা, 220 টাকা, 240 টাকা এর উপরে পাট ক্রয় করি নাই। ঠিক এই সময়ে পারচেজ ইনচার্জ প্রতি গাড়ি পাটের জন্য 1 গাড়ি 200 মণ, এটি হিসাব করা হয়। পারচেজ ইনচার্জকে দিতে হবে 1000 টাকা, যে শর্ট করে তাকে দিতে হবে 800 টাকা, যে ওজন করে তাকে দিতে হবে 800 টাকা। কত হয়? 800, 800, 1000, 1600 আর 1000, 2600 টাকা। 1 গাড়ি পাট 200 মণ, 2600 টাকা তাকে আমাকে দিতে হবে। তাতে আমার লোকসান নাই। আবার ওজনটা আমাকে 42.5 কেজি দিবে, কারণ তাকে তো দিছি আমি 800 টাকা। শর্ট করবে, এটা আমার লোকসান নাই, কিন্তু মিলের লোকসান। কি আমার লাইক ভাই নিশ্চয়ই বুঝবেন, অন্য যারা শুনছেন তারা হয়তো অনেকেই বুঝবেন এটা। পাটের যে গ্রেডিং, সি ক্রস, আবার ক্রস সি, তাই না? আবার এইরকমই আছে SMR ক্রস, এই ধরনের কিছু গ্রেড আছে। আমার ক্রস সি পার্ট সি ক্রস হয়ে যায়, উল্টে যায়, অর্থাৎ গ্রেডটা বাড়লো। আমি মন প্রতি 40 টাকা লাভ পেলাম, তাদেরকে 26 টাকা বেশি লাভ পেলাম, 26 টাকা তাদেরকে দিয়ে আসলাম। তাতে অবস্থাটা কি, যে লাভবান আমি হইতেছি, আমারটা তো ন্যায্য পাওনা। আমার ন্যায্য পাওনাটা আনতে গিয়ে আমাকে সেখানে ঘুষ দিতে হইতেছে। এই ঠকলোকে আমার মিল ঠকলো, মিল ঠকলো মানে সরকার ঠকলো, সরকার ঠকলো মানে আমার জনগণ ঠকলো।
এই যে অবস্থাটা, এই অবস্থা আমরা লক্ষ্য করলাম। লক্ষ্য করে তারপরে দেখা গেল যে ব্যবসা নৈতিকতায় বাঁধলো। আর ওখানে একদিন আলাপও হইল ওখানে আমাদের, কারণ লতিফ বাওয়ানিতে তো আমাদের শহীদ লতিফ বাওয়ানিতে ছিলেন 87 সন। আমি তখন কমিউনিস্ট পার্টির সঙ্গে কাজ করি টুকটাক, আপনার কি বলে যে করি, কৃষক সমিতি তখন করি, কিন্তু রাজনৈতিকভাবে এইটা আমার ছিল না। আমি কাউ তেমন কেন্দ্রীয় নেতাদের কারো মানে প্রেসিডেন্ট সেক্রেটারির বাইরে খুব বেশি একটা চিন্তা ভাবনা, এই ছিল অবস্থাটা। ওখানে একজন বললেন আলাপ প্রসঙ্গে আইসা বললেন যে আপনি একটু বসেন, আপনার সঙ্গে কথা আছে। কথা আছে মানে কি, আমি একজন কমিউনিস্ট এটা সে পরিচয় পায়া, তারপরে যে একজন কমিউনিস্ট যে এই নীতি নৈতিকতা থাকা চলবে না যেভাবে ব্যবসা করা হয়। ব্যক্তিগতভাবে আমার এইটা একটা উপলব্ধি। তারপরে এই ধরনের আমাদের মিলগুলি যে লোকসানের দায়ে বন্ধ হচ্ছে, আমি যদি সেই ব্যবসাটি করতাম তাহলে আমার এখন অন্তত আমি নিজেকে দায়ী করতাম যে এই মিলটা বন্ধ হওয়ার পিছনে সামান্য হলেও আমার হাত আছে। কারণ আমি তাদের সঙ্গে জোট হয়ে আমার রাষ্ট্রীয় মিলকে, রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠানকে ধ্বংসের জন্য হাত মিলাইছি তাদের সঙ্গে, আমি কিছু মুনাফার লোভে। আজকে এই তৃপ্তিটুকু আমি পাই যে আমি সেখানে টিকতে পারি নাই, সেখান থেকে বেরিয়ে চলে আসছি। আসার পরে আগেও শিক্ষকতা করতাম, ছেড়ে দিয়েছিলাম, পরে আবার এসে শিক্ষকতা শুরু করি। আমি ব্যবসাটা করতে পারিনি, কারণ আমার ওই কমরেড বলছিলেন যে কমরেড, পাটের ব্যবসা আপনি করতে আছেন কমিউনিস্ট হইয়া, পাটের ব্যবসা তোমার বছরে ব্যবসা করে 2 নাই। এই যে অবস্থাটা, আজকে আমার প্রতিটা মিলে লোকসানের জন্য দায়ী সরকার। কারণ সরকারের পরিকল্পনা, সরকার তো এদের ছাড়া চলতে পারবে না। এই যারা লুণ্ঠনকারী সরকার হয়ে গেছে, সংসদ থেকে শুরু করে এলাকা পর্যন্ত, গ্রাসরুট লেভেল পর্যন্ত লুণ্ঠনকারীরা রাজত্ব করতে চাইছে। আমাদের তো মানসিক তৃপ্তি ছাড়া আর কোনো কিছু নাই। এই যে অবস্থাটি, এই অবস্থার প্রেক্ষিতে আমরা দেখি যে আস্তে আস্তে তারা কি করতেছে, আমাদের মিলগুলি সব ক্লোজ করে ফেললো। ব্যক্তি মালিকানা এটি ছেড়ে দেওয়ার ফলে আমার কৃষক ক্ষতিগ্রস্ত হলো, আমার রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হইতেছে, ব্যক্তিগতভাবে কিছু মানুষ লাভবান হইতেছে, যাই বাংলাদেশের মানে সংবিধান পরিপন্থী কাজ তারা করতেছে। আমরা তাদের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই কৃষক সমিতির পক্ষ থেকে, বাংলাদেশে আপামর কৃষকের পক্ষ থেকে আমরা তাদের এই কর্মকাণ্ডের নিন্দা জানাই। আমার সংবিধান লঙ্ঘন করার দায়ে কোনোদিন আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াইতে হবে, এই দাবিটিও আমি এই প্রত্যয় আমি ব্যক্ত করছি। যারা আজকে এই কাজগুলি করছেন, চিরদিন তো এরকম থাকে না, আপনারা অপেক্ষায় থাকেন, আমরাও থাকলাম, আমরা আপনাদের বিচার করব যদি সময় আসে। ধন্যবাদ মোতার ভাই, আপনার বক্তব্যের মধ্যে দিয়ে আরো অনেকগুলো বিষয় আসলে উঠে আসলো। আমরা অনেকক্ষণ আলোচনা করছি, আমরা হয়তো আর বেশিক্ষণ আলোচনা করব না। আমরা আমাদের দুইজন মন্তব্য করেছেন, আমি পড়ছি। মোহাম্মদ লিয়াকত মোল্লা বলেছেন যে পাটকল বন্ধ করার সিদ্ধান্ত বাদ দিয়ে পাটকল কে চালু করে আধুনিকায়ন করুন, পাট শিল্পকে এগিয়ে নিন, কৃষক বাঁচবে, জাতীয় আয় বাড়বে। আব্দুল মোতালেব তিনি বলেছেন জাতীয় স্বার্থ বিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলুন। আসলে মোদ্দা কথা হচ্ছে যে আমাদের পাটকল বন্ধর মধ্য দিয়ে এটা আমাদের আসলে জাতীয় স্বার্থের পরিপন্থী। এর আগে আমরা 5টা যে আলোচনাগুলো করেছি, সেই আলোচনাগুলোর মধ্যে আমরা এই বিষয়টা নিয়ে আসার চেষ্টা করেছি, আসলে আমাদের শ্রমিকরা কেমন আছেন, এখন পাটকল শ্রমিকরা কেমন আছেন। গত আলোচনায় সুতপা বেদজ্ঞ বলছিলেন, যিনি ওই আন্দোলনের একজন খুলনায় আন্দোলনের একজন নেতা এবং সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন, তিনি বলছিলেন যে এখন
আহ খুলনার যারা পাটকল শ্রমিকরা আছেন তারা এতটাই খারাপ অবস্থার মধ্যে দিনাতিপাত করছেন যে কোনো কোনো এলাকায়, শ্রমিক এলাকায় গিয়ে দেখা যাচ্ছে যে তারা মানে ঘোল খাওয়ার মতো হচ্ছে পরিস্থিতি, এবং তারা মানে এক বেলাও ঠিক মতো খেতে পাচ্ছেন না, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি। একজন শ্রমিক দাদা বলছিলেন যে এইরকম পরিস্থিতি আসলে দেখতে হবে, তারা কখনো কল্পনাও করেননি। তা আসলে মানে আর বিভিন্ন পর্বের আলোচনায় এই আলোচনাগুলো আসলে বারবারই উঠে এসেছে যে কিভাবে একটা শিল্প মানে সেই এলাকার উপর আসলে প্রভাব বিস্তার করে সামাজিক ভাবে, সাংস্কৃতিক ভাবে, এমনকি অর্থনৈতিক ভাবে। এবং যখন হচ্ছে এই পাটকল গুলোকে বেসরকারি হাতে ছেড়ে দেওয়া হলো, এবং তারপর থেকেই কিন্তু এইখানের যে সংকটগুলো আরো বেশি ঘনীভূত হতে লাগলো। এবং আমাদের এই পাটকল গুলো লোকসানের পেছনের যে কারণগুলো সেগুলোও কিন্তু তারা আলোচনা করেছেন যে কিভাবে অব্যবস্থাপনা, দুর্নীতি, লুটপাট এইগুলোর পেছনের দায়ী, এবং এই দায় কিভাবে তারা অন্যায়ভাবে শ্রমিকদের আসলে ঘাড়ে আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং আমরা বারবারই এই আলাপটা তুলে আনার চেষ্টা করছি যে পাট আমাদের দেশীয় শিল্প হিসেবে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ শিল্প, এবং যেই শিল্পটা আমাদের একেবারে আভ্যন্তরীণ, এবং এটার সাথে আমাদের কৃষি এবং শিল্প দুইটা খাতই খুবই অঙ্গাঙ্গি ভাবে জড়িত। কৃষক যেমন এটা একটা বিপুল পরিমাণ কৃষক এটার সাথে সম্পৃক্ত, একইভাবে বিপুল পরিমাণ শ্রমিক এটার সাথে এটা যুক্ত। এবং আমাদের যারা পাটকলের যারা শ্রমিকরা আছেন, দশকের পর দশক ধরে কাজ করছেন, অনেক অভিজ্ঞতা তাদের আছেন, কিন্তু আধুনিকায়নটা না করা এবং এই যে দুর্নীতিগুলো গ্রস্ত করা, যে কথাগুলো হচ্ছে মোতার ভাই বলেন, তিনি নিজে যখন ব্যবসা করতে গেছেন তিনি নিজেও দেখেছেন যে সেখানে কিভাবে অনিয়ম দুর্নীতিটা হয়। লাইক ভাই বলছিলেন যে সেখানে যখন হচ্ছে পাট কেনার মৌসুম, সেই সময় যখন পাট না কেনা হয়, তখন এই যে বিষয়গুলো আসলে সার্বিকভাবে প্রভাব ফেলে। এবং আপনারা দেখেন যে আপনাদের দুজনের আলোচনার মধ্যে দিয়ে এইটুকু বোঝা গেছে, বিশেষ করে লাইভের আলোচনার মধ্যে দিয়ে তো একেবারে পরিষ্কার হয়েছে যে পাটের চাহিদা কিন্তু কমে নাই। বৈশ্বিক বাজারে করোনার এই পরিস্থিতি এবং সারা পৃথিবীতে দেখবেন যে পাটের কিন্তু চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে, এবং আমাদের রপ্তানিও এবছর বেড়েছে। তাহলে এত সব সম্ভাবনা পরেও আমাদের দেশের নিজস্ব যে পাটকলগুলো সেগুলো বন্ধ করে দিতে পারে আর যে সরকার, তারা হচ্ছে কেন সেটা বন্ধ করে দিল? এটার পেছনে নিশ্চয়ই সুগভীর কারণ নিশ্চয়ই আছে, এবং সেগুলো নিয়ে আপনারা কি ভাবেন আমি একেবারে সর্বশেষ আপনাদের কাছে জানতে চাইবো। আমি প্রথমে যাইবো লায়েদ ভাই আপনার কাছে। বর্তমানে যে পাটকল শ্রমিকরা লড়াই করছে তাদের বিষয়েও আপনি বলবেন, এবং কেন সরকার এরকম পাটকল গুলো বন্ধ করলো বলে আপনি মনে করছেন? শ্রমিকরা কি অবস্থায় আছেন, পূর্বের একটি আলোচনার উদ্ধৃতি লাকি একটা দিয়েছেন, সেখান থেকেই আমরা জানতে পারছি যে একজন মানুষ যখন বেকার হয়, আমাদের প্রত্যেকেরই ব্যক্তি জীবন আছে, পারিপার্শ্বিকতা আছে। একজন মানুষ যখন হঠাৎ তার কাজ বন্ধ হয়ে যায় তখন সে আসলে কিরকম থাকতে পারে। আর যদি যদি হন মানে দিন আনা দিন খাওয়া মানুষ, পাটকল শ্রমিকদের মধ্যে স্থায়ী শ্রমিক, অস্থায়ী শ্রমিক। স্থায়ী শ্রমিকরা সপ্তাহে বেতন পান, অস্থায়ী শ্রমিকরাও সপ্তাহে বেতন পান, কিন্তু তার আর অন্য কিছু পাওয়ার থাকে না। ফলে স্থায়ী অস্থায়ী শ্রমিক দুইজনই যখন হঠাৎ মানে মধ্যরাতের একটা ঘোষণার মতো তার কর্মটা তিনি হারান, পরের দিন তার বাজার হবে না, এটাই স্বাভাবিক। পরের দিন তার সন্তানের আহ, স্কুলে যাওয়া হবে না, এইটাই স্বাভাবিক। পরের দিন তার অসুস্থ মা বাবার চিকিৎসার জন্য ঔষধ কিনা যাবে না, এইটাই স্বাভাবিক। আহ, আর লাকি যেটা বলেছেন যে এই পাটকল বন্ধের বিষয়ে, যদিও বাজারে কথা আছে, এবং আমাদের দেশে বেশ কিছু পত্রিকায় লিখে মানুষকে বুঝ দেওয়ার চেষ্টা করছেন, এবং কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ বলার চেষ্টা করতেছেন যে আহ, সরকার যে হিসাব দিছে এই ভুল হিসাব দেখিয়ে সরকার পাটকল বন্ধ করছে। আমার যে রাজনৈতিক বুঝ এবং আমার যে রাজনৈতিক পরিচয়, আমরা মনে করি না, শুধু আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ভুল হিসাবের কারণে পাটকল বন্ধ করা হয় নাই। পাটকল বন্ধ করা হয়েছে আমাদের দেশে লুটপাটকারীদের শ্রেণী স্বার্থের কারণে। কারণ এইটা একটা বিরাট বিশাল
এবং যার ভবিষ্যৎ আছে এই ধরনের একটি সেক্টর। আগেও বলছি, লাকিও বলছেন যে সারা দুনিয়াতে পলিথিন বলি, প্লাস্টিক বলি, সিনথেটিক বলি, তার বিরুদ্ধে পরিবেশবাদীদের যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনের কারণে এখন পাটের চাহিদাটা বাড়ছে, পাটজাত পণ্যের চাহিদাটা বাড়ছে। আবার আর একটা বিষয় এই পাটকল বন্ধের সাথে সাথে বলতে হয় যে আদমজি যখন যেই সময়ে বন্ধ করলো, বিশ্ব ব্যাংকের পরামর্শে বা বিদেশি প্রভুদের পরামর্শে যখন আদমজি পাটকল বন্ধ করলো, ওই সময়ে কিন্তু ভারতবর্ষে বড় বড় কয়েকটি পাটকল সেখানে তৈরি হয়। আবার ভারতকে নিয়ে আমাদের দেশে আর একটা রাজনীতি করার চেষ্টা করা হয়, সেটা হলো যে আমাদের পাটের শত্রু হলো ভারত। এই কথাটা কিন্তু ঠিক নয়। কেননা ভারতের যে উৎপাদন এবং তার প্রায় ১৬০ কোটি মানুষের যে বাজার, তার উৎপাদিত পাটজাত পণ্য এবং তার কাঁচা পাট তারই প্রয়োজন মিটাইতে পারে না। ফলে আহ, পাটের ক্ষেত্রে ভারত আমাদের শত্রু মিত্র, এই ধরনের বক্তব্য মোটেই আকাঙ্ক্ষিত নয়। আমাদের পাটজাত পণ্য, এমনকি এই যে যে পাটকল গুলা বন্ধ করা হইলো, এইটা যে জাতীয় স্বার্থ বিরোধী, মোতাহার ভাই খুব যথার্থ বলেছেন, এটা জাতীয় স্বার্থ বিরোধী। কেননা আমাদের দেশে এখন 18 কোটি মানুষের বাজার। আমরা তো অনেক জায়গায় বলছি যে মানে যৌক্তিকভাবেই বলছি যে গভর্নমেন্টের পক্ষ থেকে গত 2009 সালে প্রথম একটা পরিপত্র জারি করা হলো যে 6টি পণ্য পাটজাত মোড়ক, তারপরে এটা ক্রমে বাড়াইতে বাড়াইতে এখন 26টা পণ্য পাটজাত, মানে পাটের বড়াই বা পাটের ব্যাগে রাখবার কথা। কিন্তু এখনো পর্যন্ত সেই কাজটা দৃঢ়ভাবে করা হয় নাই। যদিও শুধুমাত্র আমরা চাউলের আড়তগুলোতে দেখি, চাউলের দোকানে দেখি যে আহ, তাও পুরো যে পাটের বস্তা ব্যবহার করা হচ্ছে চাউলের ক্ষেত্রে তা কিন্তু না, এখনো প্লাস্টিকের বস্তায় চাউল লোড আনলোড করা হয়। যদি সত্যি সত্যি ভাবে 26টি পণ্য পুরোপুরি অর্থাৎ শতভাগ পাটের বস্তায় আমরা পাটের বস্তাটা ব্যবহার করতাম, তাইলে আমাদের এই মিল বন্ধ করা লাগতো না, আমাদের দেশে আরো নতুন নতুন মিল তৈরি করা লাগতো। এই যে পাটের সাথে আহ, যে সকল মানুষ, আমরা সাধারণত মানে এতটুকুই আমাদের বোঝানো হয়, মানুষকে বোঝানো হয় যে কিছু মানুষ পাট চাষ করে আর কয়েক হাজার বা কয়েক লাখ শ্রমিক আহ, পাট কলে চাকরি করে। এর মাঝখানে কিন্তু লক্ষ লক্ষ না কোটি কোটি মানুষ আছে যারা পরোক্ষভাবে পাটের সাথে জড়িত, এবং এই পাটকল বন্ধ করার কারণে এই মানুষগুলো কিন্তু তারা কর্ম হারাইলো। আর আমাদের সমাজে যাতে আরো অস্থিরতা বাড়ে, যাতে সমাজের মধ্যে মানুষে মানুষে অর্থের বৈষম্যটা আরো বাড়ে, এরকম মানে হাজারো কারণ এই পাটকল গুলো বন্ধ করার পিছনে। আর সব থেকে বড় যেই কারণ সেইটা হলো আমাদের দেশের শাসক শ্রেণী, তার দুইটা অংশ, একটা ক্ষমতার দণ্ডমুণ্ডে আছে আর একটা ক্ষমতার বারিন্দায় আছে। আমরা শুধু অবাক না, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে 25টি পাটকল বন্ধ করলো এই সময়। আহ এখনো রাজনৈতিকভাবে বিএনপি হলো বিরোধী দল, কিন্তু বিএনপির পক্ষ থেকে, তার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কোনো জায়গায়, আন্দোলন তো দূরের কথা, আমরা একটা বক্তব্য বিএনপির পক্ষ থেকে পাই নাই। তার মানে কি, আওয়ামী লীগ সহ 14 দল, তথাকথিত কিছু বাম দল তার সাথে মহাজোটে আছে, জাতীয় পার্টি আছে, বাইরে আছে বিএনপি সহ অন্যান্যরা, কোনো কেউ ক্ষমতার ভেতরে ক্ষমতার বাইরে যারা রয়েছেন কেউ কোনো কথা বললেন না। কি কারণ? কারণটা হলো শ্রেণী স্বার্থ। একটি কথা দিয়ে, দুইটি কথা দিয়ে শেষ করব, সেইটা হলো আমাদেরকে ছোটবেলায় পড়ানো হতো সবার উপরে শ্রেণী সত্য তাহার উপরে নাই। একজন হ্যাঁ, বামপন্থী কর্মী হিসাবে আমি এই কবিতাটাতে বিশ্বাস করি না।
আসলে হলো সবার উপরে শ্রেণী সত্য তাহার উপরে নাই। এইবারে 25টি পাটকল বন্ধের মধ্য দিয়ে এই কবিতাটা আবারও প্রমাণ হলো। বিএনপি, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাসদ, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে আমার এই কবিতাটাকে প্রমাণ করলেন সবার উপরে শ্রেণী সত্য তাহার উপরে নাই। আর একটা কথা দিয়ে শেষ করি, সেইটা হলো এই যেহেতু আমি ফরিদপুরের মানুষ, আমরা 2018 সালে কৃষক সমিতির সম্মেলন করার জন্য খুলনায় গেছিলাম। আমরা একটা ব্যানার বহন করেছিলাম যে সোনালী আসে ভরপুর, আমাগো বাড়ি ফরিদপুর। সোনালী আসে ভরপুর, আমাগো বাড়ি ফরিদপুর। আসলে মুতাহার ভাই এবং লাকি দুইজনকেই ফরিদপুরে আমন্ত্রণ। পাটের মৌসুমে বিশেষ করে এই জুন জুলাই মাসে বৃহত্তর ফরিদপুরের বিস্তীর্ণ অঞ্চল, মা বোন ছেলে মেয়ে শ্বশুর জামাই স্বামী স্ত্রী সবাই মিলে আমাদেরকে পাটের সাথে থাকতে হয়। আমাদের বেড়ে ওঠা, আমাদের মানুষ হওয়া, মানুষ হিসেবে চিন্তা করতে শেখা, এর সংস্কৃতি হইলো আমাদের পাট। আর একটা কথা, যদিও সময় কম হয়ে আসছে, আমাদের দেশে আহ, এই মধ্যবিত্ত উচ্চবিত্তরা স্বীকার করতে চান না যে আমাদের এই ভূখণ্ডের মধ্যবিত্তের যে বিকাশ, বিশেষ করে মুসলিম মধ্যবিত্তের যে বিকাশ, সেই বিকাশ হলো এই পাটকে কেন্দ্র করে। পাট বিক্রির বাড়তি টাকা দিয়ে আমাদের এই অঞ্চলের মুসলমানের সন্তানেরা স্কুল কলেজে যাইতে শুরু করেছেন। সেটা বেশি দিন আগে না, 150 থেকে 200 বছর বা 200 বছর আগে। তার আগে আমাদের এই অঞ্চলে শিক্ষা কিরকম ছিল আমরা সবাই জানি। বিশেষ করে মুসলিম পরিবারের মানুষ শিক্ষা দীক্ষায় কোন অবস্থায় ছিলেন। ফলে এটাই বলবো যে আমাদের বাংলাদেশের মুসলিম মধ্যবিত্তের বিকাশ যার অনেকখানি হলো এই পাটের কাছে ঋণী। এই ঋণকে যারা অস্বীকার করেন তারা আমাদের শিল্প সাহিত্যকে অস্বীকার করেন। এই ঋণকে যারা অস্বীকার করেন তারা আমাদের স্বীকার করেন। এই ঋণকে যারা অস্বীকার করেন তারা আমাদের কৃষি এবং কৃষককে অস্বীকার করেন, তারা পাট চাষকে অস্বীকার করেন। এই যারা অস্বীকার করেন তারাই এখন সম্মিলিতভাবে আমাদের পাট শিল্পকে সম্পূর্ণরূপে ব্যক্তি মালিকের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছেন। আমরা আমাদের শক্তি সামর্থ্য দিয়ে, খুলনায় আমাদের বন্ধুরা জেল খেটেছেন, মায়ের খেয়েছেন, আহত হয়েছেন, আমরা আমাদের এই দাবি থেকে এক চুলও আমরা সরে আসবো না। সরকারের এই অগণতান্ত্রিক দেশের স্বার্থ বিরোধী, মুতাহার ভাই যথার্থই বলেছেন যে এটা মুক্তিযুদ্ধের ধারা এবং চেতনার সাথে সম্পূর্ণ বিরোধী একটি কাজ। ওই যে আমি যেই পার্টি করি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, আমাদের পার্টির প্রেসিডেন্ট কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম বলেন যে মুক্তিযুদ্ধের 4 চেতনা যারা মানেন তারা মুক্তিযোদ্ধা, আর পুরোটো যারা মানেন না তারা হলো ফুল রাজাকার, আর যারা অর্ধেক মানে না তারা হলো হাফ রাজাকার। আজকে এই সরকার এই হাফ রাজাকারের ভূমিকায় এসে আমাদের এই পাট শিল্পটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা, বেসরকারি মালিকদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র করছে। আমরা এর বিরুদ্ধে আছি, থাকবো। লাকি এবং মুতাহার ভাইকে ধন্যবাদ, অভিনন্দন, লাল সালাম। আশা করি শুনেছেন, নিশ্চয়ই দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। আমি মোতাহার ভাইয়ের বক্তব্য দিয়ে শেষ করবো। মোতাহার ভাই, আপনি হচ্ছে মানে যদি একটু বলেন যে কৃষি এবং শিল্প, আমি প্রথমেই বলেছিলাম যে দুইটাই হচ্ছে পরস্পর সম্পর্কিত এই পাট শিল্পের ক্ষেত্রে, পাটের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে মানে এই শ্রমিকের যে দাবি, সেই দাবির সাথে কৃষকের কেন একাত্ম হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? সাধারণ মানুষের কেন একাত্ম হওয়া প্রয়োজন বলে মনে করেন? কৃষক এবং শ্রমিকের একটা কৃষি একটা শিল্প, কৃষি হলো শিল্পের কাঁচামাল। এই ক্ষেত্রে বিশেষ করে পাটের বেলায়
শিল্পের কাঁচামাল হলো কৃষি। আবার দেখা যায় যে পাট শিল্পের শ্রমিক কারা, পাট শিল্পে কেন, আমাদের যে কোনো শ্রম সেক্টরে আমরা যাই না কেন, পাট শিল্পের শ্রমিক সেই কৃষকের সন্তান, গার্মেন্টস শিল্পের শ্রমিক কৃষকের সন্তান, বিদেশ থেকে রেমিটেন্স পাঠায় শ্রম দেওয়া, এটাও আমরা দেখি কৃষকের সন্তান। অতএব কৃষির সঙ্গে শিল্পের কোনো অবস্থাতেই বৈরী ভাব থাকতে পারে না। কারণ আজকে পাট শিল্প যদি ধ্বংস হয়, আমাদের পাট কলগুলি যদি ব্যক্তি মালিকানায় দিয়ে দেয়, আমাদের প্রোডাকশনটা যাই হোক না কেন, প্রোডাকশন তো তারা তাদের সাথে বাড়ানোর চেষ্টা করবে, লাভ তাদের সাথে করার চেষ্টা করবে। কিন্তু কৃষকের অবস্থাটা কি? কৃষক সেটা পাবে না, কৃষক সেই লাভের অংশীদার হইতে পারবে না, তাকে আধা মূল্যে পাট বিক্রি করতে হবে। তাহলে সেই পাটকল বন্ধের ক্ষেত্রে আমাদের কৃষকের একটা ব্যাপক কি বলবো যে সম্পর্ক রয়েছে, একটা বড় একটা সম্পর্ক রয়ে গেছে, যার জন্য আমাদের কৃষক কৃষকের সঙ্গে শ্রমিকের যেখানে লড়াই, সেই লড়াইটা কৃষকের হওয়া উচিত, বিশেষ করে পাট শিল্পের ক্ষেত্রে। আমি আবারও বলছি, এইটা কৃষক শুধু শ্রমিকের লড়াই না, কৃষকের লড়াই। আমি বলছিলাম যে আমরা এখানে পাটকল বন্ধের আন্দোলন অংশগ্রহণ করাইতে পারি নাই মানুষকে, কারণ প্রথমেই তো তারা হাল ছেড়ে দিয়েছে। ময়মনসিংহের মানুষ আগে থেকে পাটটা ছেড়েই দিয়েছে। তারা বলে, আমাদেরকে বলে, দেখেন পাট তো নাই, আমরা তো পাট আবাদ করি না। কিন্তু এই জনগণকে যদি আমরা একটা কথা বুঝাইতে পারতাম, কারণ আমাদের কৃষকরা তো আর শিক্ষিত কৃষক না, সে তার জাতীয় স্বার্থের ক্ষতি হলে তার ক্ষতি হয়, মিল সরকারি থেকে বেসরকারিতে চলে গেলে, তার মিলটা চলে গেলে একটা ব্যক্তির হাতে, এই জিনিসটি আমরা এখনো আমাদের কৃষকদেরকে আমাদের দেশের সাধারণ জনগণের মাঝে করতে পারিনি, বুঝাই উঠতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা, আমরা এই ব্যর্থতাটা স্বীকার করি, আমরা কেন এটা করতে পারলাম না। আজকে যদি জাতীয় স্বার্থটাই আমার স্বার্থ, এটা আমরা বুঝাইতে পারতাম, তাহলে পাট আমাদের এলাকায় থাকুক বা না থাকুক, আমরা এখানে একটা পাট শিল্প পক্ষে, এটা বেসরকারীকরণের বিরুদ্ধে আমরা একটা আন্দোলন দাঁড় করাইতে পারতাম। আরেকটা জিনিস হলো যে লায়েক ভাই একটা কথা বলছেন যে তারা তো একটা শ্রেণী আছে যারা কৃষককে অস্বীকার করে, তিনি তাদেরকে ধিক্কার জানাইছেন, তিনি অভিসম্পাত করছেন। ঠিক আছে, আমাদের তো আবার একটা চরিত্র আছে। একজন কৃষকের সন্তান যদি কোনো একটা হাই অফিসিয়াল হয়, সে তার তো কৃষক কেন, সে তো বাবাকেই অস্বীকার করে বসে থাকে। হ্যাঁ, অবস্থাটা এইরকম। আমরা জাতি হিসাবে আমরা আমাদের মধ্যে যেমন কৃতজ্ঞতা বোধ আছে, কিছু অকৃতজ্ঞ আমাদের আছে। এই অকৃতজ্ঞ কারা? যারা শ্রেণী থেকে শ্রেণীচ্যুত হয়ে যান, শ্রেণীকে পাল্টাই ফেলতে চান যারা। আমাদের তো একটা জিনিস, আমরা তো আলাদা হইতে পারি। হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা জিনিস আছে, তারা শ্রেণী বিভাগ করে, সে কে ব্রাহ্মণ আর কে অব্রাহ্মণ, এইরকম শ্রেণী বিভাগ করে। আমরাও তো কি করি, নামের শেষে চৌধুরী পাটোয়ারি একটা কিছু লাগাই দেয়া, যদি একটু আমরা হইলাম, তাহলে দেখা যায় তার অবস্থান থেকে সে চলে আসে, তার শিকড় থেকে সে চলে আসে। অতএব এই যে কারণগুলি, এই কারণগুলির জন্যই যৌক্তিকভাবে শ্রমিক পাট কল বন্ধের আন্দোলন কৃষকের আন্দোলন হওয়ার, শ্রমিকের আন্দোলনের যতটুকু, কৃষকের আন্দোলন ততটুকুই, এইটা হওয়া সত্ত্বেও আমরা কৃষকদেরকে একসঙ্গে দাঁড় করাতে পারি নাই। লায়েক ভাই এটা পারেন, কারণ যে জায়গায় এখন পর্যন্ত ওই যে বলছেন বিভিন্ন কারণ, প্রাকৃতিক কারণে হোক আর যেভাবেই হোক না কেন, ফরিদপুরে পাট চাষ করতেই হবে। যেহেতু আমাকে পাট চাষ করতেই হবে, আমাকে সেই জায়গায় দাঁড়াতেই হবে, পাটের বিরুদ্ধে আমাকে দাঁড়াইতে হবে। আসলে আমাদের সরকারও তো অকৃতজ্ঞ, অকৃতজ্ঞ না, গলায় গলায় ভাব যখন ভোটের জন্য আসে, ভোট যদিও লাগে না, তারপরেও তারা মাঠে নাই মতো কি গলায় গলায় ভাব, কিন্তু চলে গিয়ে তারা কি করে। সরকার তো বর্তমান যে সরকার, আওয়ামী লীগ সরকার, এই আওয়ামী লীগ সরকার তো তার সেই মূল আওয়ামী লীগ থেকে আওয়ামী লীগের সঙ্গে সে কি করেছে, সম্পর্ক ছিন্ন করে ফেলছে। বঙ্গবন্ধু পাট নিয়ে কি বলছেন? আবার বিএনপি, আবার আওয়ামী লীগ, তারা এইভাবেই ক্ষমতা আসছে
প্রতিযোগিতায় নামছে কে কত মিল বন্ধ করতে পারবে, কে কত ব্যাংক বিমা বেসরকারি খাতে ছেড়ে দিতে পারবে, কে কত বেসরকারি ব্যাংক বিমা তৈরি করতে পারবে, সৃষ্টি করতে পারবে। অর্থাৎ ওই যে শেষে আমাদের একটা জায়গায় গিয়া দাঁড়াইতে হয়, আসলে এটা শ্রেণী চেতনা। তার শ্রেণী সে খুব ভালো চিনেছে, যদিও তারা 1% বা 3%-এর বেশি না, তারা তাদের শ্রেণীটা চিনেছে। আমরা আমাদের শ্রেণী সচেতন নই, বা আমাদের শ্রেণী সচেতনতা, আমরা যারা এগুলা নিয়ে কাজ করি তারাই বা কজন কাজ করি, অনেকেই তো আমরা হুজুগেই করি। আমার শ্রেণীকে কি আমি চিনতে পারছি? আজকে লায়েক ভাই যে কথাটা বলছেন যে বিএনপির শ্রমিক বা শ্রমিক সংগঠন তো দাঁড়াইলো না, বিএনপির আবার শ্রমিক সংগঠন কি থাকবে? তারা তো শ্রমিকের রাজনীতি করে না, তারা শ্রমিককে তো ভুলায় ভালায় নিয়ে আইসা আমার তাদের পক্ষে ওই এদের পক্ষে স্লোগান দেওয়ায়, এর বেশি তো আর কি না। সে কি শ্রমিকের স্বার্থ দেখছে? আওয়ামী লীগ কোনদিন, শ্রমিক লীগ কোনোদিন আওয়ামী লীগ শ্রমিকের পক্ষে দাঁড়াইছে? কখনোই দাঁড়ায়। অতএব যে আমরা এই দুইটা আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমরা এই আন্দোলনকে প্রতিষ্ঠিত করতে পারি। এই জুট মিলগুলিকে বন্ধ নয়, জুট মিলগুলি বেসরকারি খাতে নয়। ওই যে একটা তো দেখেছিলাম যে শহীদ ভাই একটা দিছিলেন যে চীনা কোন কোম্পানির সঙ্গে তাদের একটা হয়েছে, তারা এখানে পরিদর্শন করে গেছে, তারা এটা ডেভেলপ করার জন্য তারা করেছে, তাদের সঙ্গে কথাও বলেছে। কিন্তু এই মিলগুলি করা, এইগুলিকে মানে ঝাড়াই মুছাই করে নতুন করে যদি এইগুলাকে কি করা যায়, নবায়ন কি করা, বিলগুলি যদি আপনার ডেভেলপ করা যায়, এইগুলির প্রোডাকশন যদি বাড়ায় আনা যায়, সে 50 বছর 100 বা 60 বছর আগের যে মেশিন, এইগুলো দিকে আর আধুনিক কালে উৎপাদনে আসা যায়? যায় না। আমাদের পরিবেশের দিক বিবেচনা করে, শ্রেণী সচেতন হয়ে, সকল কিছু বিবেচনা করে আমাদের কি করতে হবে, আমাদের সেই মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, আমাদের সংবিধানকে সামনে রেখে, তাহলে আমরা এই আন্দোলন সংগ্রাম লড়াই করে এই পাটকলগুলিকে আবারও ফিরিয়ে আনা কিভাবে যায়, সেই কাজটি আমাদের করতে হবে। যদি আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশের মানুষকে, যদি এই দেশের শ্রমজীবী মানুষ যারা আমাদের মুখে গাঢ় জুগায়, তাদেরকে যদি ভালোবাসি, তাহলে আমাদের এই কাজটি করতেই হবে। এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ, যেখানে যেমনটি করে সম্ভব, যতদূর সম্ভব তত সর্বোচ্চ চেষ্টাটা আমাদের করা, যাতে আমাদের এই পাটকলগুলি বেসরকারি খাতে না যায়। ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। লাইক ভাই, আসলে আপনার আলোচনার মধ্য দিয়ে মূলত যে আলোচনাটা হচ্ছে আমরা আসলে করেছি, আসলে আজকে করার যে মূল কারণ সেটি ছিল আমাদের পাটের সাথে যেমন শ্রমিক জড়িত, সুতরাং এই পাট চাষের সাথে আমাদের বিপুল পরিমাণ চাষি জড়িত। এখানে ফরিদপুরের কথা লাইক ভাই বলেছেন, ফরিদপুরের বাস্তবতা একরকম, ময়মনসিংহের বাস্তবতা একরকম, যশোর থেকে শুরু করে ওই অঞ্চলে যারা হচ্ছে পাট চাষ করেন তাদের একরকম, উত্তরবঙ্গে একরকম। যেখানে যেখানে পাট চাষ হয় এক এক জায়গার মাটি সাথে হচ্ছে কিন্তু ভিন্ন, এবং সেখানকার যে পাটগুলো উৎপাদন হয় সেই পাটের কোয়ালিটির ভিন্নতা আছে। এবং এই সবকিছু বিবেচনা রেখে আমরা মূলত যে আলোচনাটা সামনে নিয়ে আসতে চাই যে এত পরিমাণ মানে চাহিদা থাকার পর, এত পরিমাণ রপ্তানি হওয়ার পরেও আমাদের দেশের সরকার আমাদের পাটকল গুলোকে আধুনিকায়ন না করে, এখানকার যে অব্যবস্থাপনা গুলো ছিল সেগুলোকে হচ্ছে দূর না করে, এখানকার যে দুর্নীতি গুলো আছে সেগুলোকে দূর না করে, এইখানকার মানে পাট যখন ক্রয় করার কথা তখন ক্রয় না করে অফ সিজনে গিয়ে পাট বেশি দামে ক্রয় করা, এবং এই সকল কারণে আসলে আমাদের যে পাটকলগুলোর লক্ষণগুলো অবধারিত হয়েছিল সেইটাকে কারণ দেখে কিন্তু পাটকলগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং পাটকলগুলো যখন বন্ধ করে দেওয়া হয় তখন এই শ্রমিকদের কি হবে, পরবর্তীকালে এরা আসলে কিসের সাথে যুক্ত হবে, এদের জীবন যাপন থেকে শুরু করে সেগুলো কিভাবে চলবে, এটার সাথে জড়িত যে একটা বিশাল সেক্টর মানুষ, তারা হচ্ছে আসলে মানে একটা যে অনিশ্চিত জীবন যাপনের মধ্যে পড়ে যাবেন, সেই বিষয়ে আসলে কোনো প্রকার ভ্রুক্ষেপ না করে করোনার মতো একটা মহামারীর সময়ে
যখন মানুষের আসলে দীর্ঘশ্বাস উঠছে, মানুষ মানে বেঁচে থাকাটাই মানুষের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, মানুষ কাজ হারাচ্ছে, বেকার হচ্ছে, সেইখানে আমাদের একটা শিল্প খাত, যে খাতটা আরো বিকশিত হওয়ার কথা, যে খাতটা বিকশিত হলে আমাদের জাতীয় স্বার্থ আসলে বিকাশ ঘটবে, আমাদের এখানে লাভ হলে আমাদের যে মানে ট্যাক্সের যে বোঝা সেটা কমতে থাকবে। সুতরাং এই সার্বিক বিষয় বিবেচনা না করে পাটকল গুলোকে বেসরকারি হাতে ছেড়ে দেয়া, এবং আপনাদের দুজনের আলাপের মধ্যেও কিন্তু পরিষ্কার হলো যে যখন এই পাটকল গুলো বেসরকারি খাতে ছেড়ে দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে যে খুবই সুলভ বলে তারা ছেড়ে দেওয়া হচ্ছে, যেই পরিমাণ দাম সেই দামও কিন্তু সরকার পাচ্ছে না, এবং অনেক ক্ষেত্রে কম মূল্যে হচ্ছে এটাকে দিয়ে দেওয়া হচ্ছে। এবং মোদ্দা কথা পুরো এইখানকার যে জমি থেকে শুরু করে স্থাপনা সমস্ত কিছু একটা লুটপাটের হাতে আসলে ছেড়ে দেওয়া হচ্ছে। সুতরাং এই বিষয়ে আমাদের আসলে কথা বলা দরকার, আমাদের প্রতিনিয়ত আমাদের এই দেশীয় শিল্প থেকে শুরু করে সমস্ত বিষয় নিয়ে আমাদের কথা বলা দরকার। সেই প্রয়াস হিসেবে আমাদের এই লাইভটা আমাদের আসলে চলছে, পাটকল বন্ধ কারলাভ কারফিউতে। দর্শক আপনারা যারা শুনেছেন, আপনারা আপনাদের মতামত দিয়েন, অবশ্যই আপনারা মতামত দিবেন। আমরা পরবর্তী পাটকল বন্ধ কারলাভ কারফিউতে এই শীর্ষক আলোচনা আমরা চালিয়ে যাব। আমরা অবশ্যই প্রত্যাশা করি সরকারের শুভ ঘটবে, এবং তারা যদি না ঘটে দেশের জনগণই বাধ্য করবে পাটকল খুলে দেওয়ার জন্য, কারণ এতে আসলে জনগণেরই ক্ষতি হচ্ছে। আপনারা যারা এতক্ষণ শুনেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি রফিকুজ্জামান লায়েক ভাই এবং মোতাহার হোসেন ভাই, আপনাদের দুইজনকেই আপনাদের চমৎকার আলোচনার জন্য। নিশ্চয়ই অন্য সময় আমরা আরো আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকবেন। যে যারা যারা শুনেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের যে ফেসবুক লাইভ এটি এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ।